Hello students, today we are going to discuss a poetry named On Killing a Tree. If we observe the title of this poetry, then we get an idea about the content of this poetry. From the very beginning, or we can say from the title, the poet strikes a note or a message about the content. কবিতাটিতে যাওয়ার আগে কবিতাটির শিরোনামকে যদি আমরা প্রথমে দেখি তাহলে আমরা বুঝব যে কবিতাটির যে বিষয়বস্তু সেই সম্পর্কে খানিকটা বা বেশ অনেকটা ধারণা কিন্তু কবি প্রথমেই এই টাইটেলের মধ্যে দিয়ে দিয়েছেন। দিস পোয়েট্রি ইজ অ্যাবাউট দ্য কিলিং অফ আ ট্রি। কিলিং অর্থাৎ হত্যা হচ্ছে। কিলিং অফ হোয়াট? কিলিং অফ আ ট্রি, অর্থাৎ একটি ট্রি বা একটি গাছের হত্যা সম্পর্কিত ধারণা বা কবির যে ভাবনা সেটি কিন্তু ফুটে উঠেছে এই কবিতাটিতে। কবিতাটিতে যাওয়ার আগে আমরা প্রথমে দেখে নেব যে কীভাবে আমরা এই কবিতাটিকে পড়ব। শুধুমাত্র এই কবিতা বলেই না, যে কোনো অন্যান্য লিটারারি ওয়ার্ক বা লিটারারি টেক্সটকে যখন আমরা পড়ি, হঠাৎ করে শুধু সেই টেক্সটটিকে পড়ার আগে যদি সেটির ব্যাকগ্রাউন্ড, কবি পরিচিতি, তার ভেতরে যে লিটারারি ক্রিটিক্যাল অ্যানালিসিস সেগুলোকে যদি আমরা হালকা হালকা করেও ধরতে শিখি, তাহলে কিন্তু আমরা না শুধু একটা টেক্সটকে পড়া শিখব, বরং টেক্সটকে কিভাবে পড়তে হয়, কিভাবে তা অ্যানালিসিস করতে হয় সেই জ্ঞানটাও কিন্তু আমাদের মধ্যে ধীরে ধীরে আসবে। কবিতাটিকে পড়ার আগে প্রথমে আমরা অতি সংক্ষেপে কবি পরিচিতিকে পড়ব এবং তারপরে আমরা যেটিকে পড়ব সেটি হচ্ছে কবিতার সম্পর্কে কিছু কথা। কবিতাটির ব্যাকগ্রাউন্ড, কবিতার ভেতর কী কী লিটারারি ডিভাইস ডিসকাশন হচ্ছে, অথবা কবিতার ভেতর কী কী লিটারারি বা ক্রিটিক্যাল অ্যানালিসিস রয়েছে, সেই বিষয়গুলোকেও কিন্তু আমরা পরপর পয়েন্ট টু পয়েন্ট পড়ব। অন কিলিং আ ট্রি, রিটেন বাই গিভ প্যাটেল। গিভ প্যাটেল ইজ আ রিনোন্ড ইন্ডিয়ান পোয়েট, প্লেরাইট অ্যান্ড পেইন্টার। গিভ প্যাটেল হলেন একজন ভারতবর্ষের অত্যন্ত স্বনামধন্য বিখ্যাত কবি, নাট্যকার এবং চিত্রকর। ইন হিজ পোয়েট্রি, তার কবিতাতে, প্যাটেল ইউজেস আ সিনকোপেটেড রিদিম। প্যাটেল তার কবিতাতে যে রিদিম ব্যবহার করতেন তার নাম এখানে আমরা পাচ্ছি, হুইচ ইজ সিনকোপেটেড। এবার এক্ষেত্রে বলে রাখা ভালো যে প্রত্যেক কবি হোক বা কোনো সাহিত্যিক হোক বা কোনো নাট্যকার বা যিনিই হন না কেন, প্রত্যেকের কিন্তু নিজস্ব কিছু রচনা শৈলী থাকে বা নিজস্ব কিছু রাইটিং স্টাইল থাকে, যে স্টাইল বা যে ওয়েগুলোকে তারা ফ্লারিশ করে থাকেন। তো এখানে গিভ প্যাটেলের যে ছন্দ বা তার যে কবিতার শৈলী, তার মধ্যে তিনি যে রিদিমটা ব্যবহার করে থাকেন সেটি হচ্ছে syncopated. Now we have to understand what is called syncopated rhythm. syncopated rhythm কথার অর্থ হচ্ছে যে তাল বা ছন্দের প্রতিনিয়ত পরিবর্তন হয়। কবিতাটিকে যখন আমরা পাঠ করব বা যখন পড়ব, তখন আমরা দেখব যে কবিতাটির যে ছন্দ সেগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ছন্দের সঙ্গে ছন্দ মিলতে মিলতে কিন্তু যাবে না। এই যে রাইটিং স্টাইল, এটাকেই বলা হতো সিনকোপেটেড রিদিম, যেটিকে প্যাটেল ইউজ করে থাকেন এবং তার এই কবিতাতেও কিন্তু তার ঝলক আমরা পাবো। দ্বিতীয়ত যে রচনার শৈলীর কথা আমরা জানবো এই কবি সম্পর্কে, সেটি হলো হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি। এই পয়েন্টটি কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য, অর্থাৎ তার যে কবিতা, তার কবিতার যে বিষয়বস্তু, তার কবিতার যে রিপ্রেজেন্টেশন, সব কিছুর মধ্যে কিন্তু একটা প্রতিদিনের দৈনন্দিন ঘটে যাওয়া অতি সাদামাটা ছোঁয়া থাকতো, এবং এই যে তার অর্ডিনারিনেস, এটাই কিন্তু তার লিটারারি ওয়ার্ককে আর পাঁচটা লিটারারি ওয়ার্কের থেকে একটা স্বাতন্ত্র্য প্রদান করত। Some of his notable works are Mirroring, How Do You Withstand Body. তার বেশ কিছু নোটেবল বা বিখ্যাত কাজ বা লিটারারি ওয়ার্কের এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। এবার অতি সংক্ষেপে কবি সম্পর্কে জানার পর আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাবাউট দ্য পোয়েম। দিস পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস। হিউম্যান বিংস বা মনুষ্য জাতি দ্বারা এনভায়রনমেন্ট বা প্রকৃতি বা পরিবেশের কীভাবে ধ্বংস সাধন হচ্ছে, কী করে ক্ষতি সাধন হচ্ছে, সেই বিষয়কে কেন্দ্র করে রচিত এই কবিতাটি। In a voice of sarcasm and irony, the poet speaks of man's violence and impatience toward nature. প্রকৃতির প্রতি মানুষের যে নেচার, which is very violent,
হুইচ ইজ ভেরি ইম্পেশেন্ট, সেই সম্পর্কে কিন্তু কবি এখানে বলেছেন। অর্থাৎ মানুষের যে আগ্রাসনী প্রকৃতি, মানুষের যে ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত লোভ, যেটি কিভাবে নিজেদের তো ক্ষতি করাচ্ছেই বরং প্রকৃতিকেও হার্ম করছে, সেই সম্পর্কে কিন্তু কবি এখানে একটি স্পষ্ট ধারণা তুলে ধরেছেন। এবং এই ধারণাটিকে তুলে ধরার জন্য বা রিপ্রেজেন্ট করার জন্য যে লিটারেরি ডিভাইসের ইউজ তিনি করছেন সেটা হচ্ছে সার্কাজম, অ্যান্ড নাম্বার 2 ইজ আইরনি। নাও উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ দ্য আইডিয়া অফ সার্কাজম অর হোয়াট ইজ কল্ড আ আইরনি। First of all, both of these are literary devices, or we can say figure of speech or rhetoric. তো সার্কাজম কথাকে আমরা বলতে চাইলে, তাকে নিয়ে বলতে চাইলে অনেক কিছু বলা যায়, কিন্তু খুব সহজ সাধারণভাবে যদি আমরা বুঝি তাহলে সার্কাজম কথার অর্থ হচ্ছে সার্কাজম ইজ টু মক মিনিং তুচ্ছ তাচ্ছিল্য করা বা কোনো কিছুকে নিচু করা বা সেটাকে মক করা, হাসি ওড়ানো। এবং আইরনি হচ্ছে one thing is said but the opposite is meant, অর্থাৎ কোনো একটা জিনিসকে বলা হচ্ছে কিন্তু তার বিপরীত অর্থকে তুলে ধরা হচ্ছে, সেইটা হচ্ছে আইরনি। ধরো কোনো জায়গাতে বলা হলো যে বাহ তোমাকে তো দেখতে খুবই সুন্দর লাগছে, হয়তো কথাটির ধরন এমন করে বলা হলো যে মুখে হয়তো বলছে যে সুন্দর লাগছে কিন্তু প্রকৃতপক্ষে সে বোঝাতে চাইলো যে একদমই সুন্দর লাগছে না। তো এইটা হচ্ছে আইরনি, একটা জিনিস বলা এবং তার বিপরীতটাকে বোঝানো, এটাকে আমরা বলি আইরনি। এবং এই লিটারেরি ডিভাইস দুটোকে কিন্তু কবি ব্যবহার করছেন তার সম্পূর্ণ কবিতা জুড়ে। পুরো কবিতা জুড়ে যখন আমরা দেখব তখন কিন্তু ছোট্ট ছোট্টভাবে কিন্তু সার্কাজম, আইরনি এই পয়েন্টগুলো কিন্তু উঠে আসবে। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, এবং কবিতাটি কিন্তু মুক্তছন্দে লেখা। এইবার ইন্ট্রোডাকশন পড়ার পরও আমরা যে জায়গাটাতে যাব, অর্থাৎ কবিতাটি কোন কোন লিটারেরি অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে ক্রস করছে সেই সম্পর্কে একটা শর্ট নোট বা 3টে পয়েন্ট যদি আমরা মেনশন করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কবিতাটি কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। ফার্স্টলি হবে সেন্স অফ অর্ডিনারিনেস, অর্থাৎ কবিতাটির থিম হোক, রিপ্রেজেন্টেশন হোক অথবা ল্যাঙ্গুয়েজ হোক, সব কিছুর মধ্যে কিন্তু একটা অর্ডিনারিনেস বা সিম্পলিসিটি বা সহজ সরল ফ্লেভার বা টোন কিন্তু বর্তমান থাকে। সেটা গিফ প্যাটেলের কবিতাতে যেমন থাকে সেই সহকারে অন কিলিং আ ট্রিতেও কিন্তু এই টোনটা বর্তমান। অর্থাৎ সমগ্র কবিতাটিকে আমরা যখন পড়ব তখন আমরা সেখানে কোনো হেভি বার্ডেন অফ ল্যাঙ্গুয়েজ বা হেভি বার্ডেন অফ কনসেপ্ট কিন্তু আমরা পাবো না, জিনিসটা ভীষণ লিউসিড বা সিম্পল আকারে থাকে। নেক্সট যে জিনিসটা আমরা পাবো বা নেক্সট যে ক্রিটিক্যাল অ্যানালিসিসটাকে আমরা করবো সেটা হচ্ছে ইট ইজ অ্যাবাউট রিভার্স সাইকোলজি। নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ রিভার্স সাইকোলজি। ফার্স্ট অফ অল রিভার্স মানেটা কি? রিভার্স মানে বিপরীত বা উল্টো। এমন এক ধরনের সাইকোলজি যখন সেটাকে অ্যাপ্লাই করা হয় এবং অ্যাপ্লাই করাতে সেটি উল্টো একটা এফেক্ট দেয়। অর্থাৎ ধরা যাক ঠিক যেমন আইরনি, যেরকমভাবে আমি বললাম যে একটা কিছু বলছি কিন্তু তার বিপরীতটাকে বোঝাচ্ছি, তো এই ধরনেরই একটা যে সাইকোলজি সেটাই হচ্ছে রিভার্স সাইকোলজি। সমগ্র কবিতাটি জুড়ে দেখব যে কিলিং অফ আ ট্রি ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ ইফ ইট ইজ আ সেরেমোনিয়াল টাস্ক অর ইট ইজ আ গ্রেট ওয়ার্ক দ্যাট উই ডু, বাট অ্যাকচুয়ালি ইজ ইট? না, অ্যাকচুয়ালি তো না। একটা গাছকে হত্যা করা একটা মহাপাপ বা পাপের সমান, ইট ইজ আ গ্রেট সিন। কিন্তু সমগ্র কবিতা জুড়ে দ্য রিপ্রেজেন্টেশন অর দ্য এক্সিকিউশন অফ দ্য মেথড অফ মার্ডারিং আ ট্রি ইজ রিপ্রেজেন্টেড জাস্ট লাইক আ সেরিমোনিয়াল অর রিলিজিয়াস টাস্ক, যেটাকে আমরা করছি। তো এই সমস্ত কবিতা জুড়ে কবি যেভাবে রিপ্রেজেন্ট করছেন যে কিলিং অফ আ ট্রি ইজ এ রিলিজিয়াস ওয়ার্ক, অ্যাকচুয়ালি কি তিনি এটা মিন করছেন? তিনি কিন্তু মিন করছেন না, ইট ইজ আ আইরনি টু। তো এই যে আইরনি বা এই যে যিনি যেটাকে বোঝাতে চাইছেন তার যে বিপরীতটাকে তিনি পাঠকদেরকে বোঝাতে চাইছেন, রিডারদের কাছে তিনি যে মেসেজটাকে দিতে চাইছেন, সেটাই কিন্তু তার জন্য তিনি যে সাইকোলজিক্যাল মেথডটা অ্যাপ্লাই করেছেন সেটা হচ্ছে রিভার্স সাইকোলজি। তিনি বলছেন যে কিলিং অফ আ ট্রি ইজ এ গুড ওয়ার্ক, বাট অ্যাকচুয়ালি তিনি বোঝাতে চেয়েছেন ইট ইজ এ গ্রেট সিন, এটা একটা মহাপাপ। তো
তো এই ধরনের জায়গাগুলোকে যদি আমরা বুঝি তাহলে কিন্তু কবিতার প্রশ্ন উত্তর যখন আমরা অ্যাটেন্ড করব সেই ক্ষেত্রে আমাদের নানা রকমভাবে সুবিধা হয়ে থাকে। এবং আমি এই ভিডিওতে যতটা সম্ভব বা যতটা আমি পারলাম সেই জায়গাগুলিকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। কারো যদি কোনো সমস্যা থাকে সেগুলিকে তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাতে পারো, এবং এছাড়াও পরের যে ভিডিও সেটাতে কিন্তু টেক্সটে ডিসকাস করা হবে।